হ্যালো বন্ধুরা, আমি এসে গেছি আমার প্রথম ব্লগ নিয়ে। আমরা গাড়িতে উঠেছি শিয়ালদা স্টেশনের উদ্দেশ্যে। আমরা যাব মায়াপুর নবদ্বীপ। আমার সাথে আছে শঙ্করের ফ্যামিলি এবং আমার ফ্যামিলি। আমরা প্রথমেই যাব রাজেশের শ্বশুরবাড়ি অর্থাৎ চাকদা। সেখানে আমরা একদিন স্টে করব এবং রাজেশও আমাদের সাথে মায়াপুর নবদ্বীপ যাবে। আমরা ট্রেনে উঠেছি চাকদা যাব বলে। দেখি যে মিঠাই এদিক ওদিক তাকাচ্ছে ট্রেনের ভেতর। তারপরে একটা ট্রেন হুশ করে আমাদের সামনে দিয়ে চলে গেল। অবশেষে নামলাম আমরা চাকদা। এই যাচ্ছে সব। গেছোটা আমার কোলে এখন ঘুমাচ্ছে। আর এখানে সিয়ার দেখা পেল। চলেছি এখন টোটো ধরে বাজুর মোড় ক্রস করে আসুর দোকানের সামনে যেতে চলেছি। এই ঢুকছি রাজেশের শ্বশুরবাড়ি। বৌদি এখানে বসে আছে, আমাদের সবাইকে পিক আপ করে সব ওরা ঘরে ঢুকে গেছে। খুব সুন্দর একটা বাড়ি, ঠিক হাইওয়ের উপরে। এখানে মাছের একটা চৌবাচ্চার মতো বানানো আছে। আচ্ছা, এই যে বৌদি গেল। এই যে রাজেশের শ্বশুরের গাড়ি পার্কিংয়ের জায়গা। এইটা হলো বাড়ি। সব আমাদের দেবীগুলো সব ভিতরে বসে আছে। কফি বানাচ্ছে কাকিমা, কফি খাচ্ছে। এই যে পুচকেগুলো। কেমন লাগছে পরিবেশ? সুপার। সবুজের মাঝখানে বাড়ি। এখন যাচ্ছি সর্ষে খেতে। কোনটা? এটা কি শাক রে? পালং। এটা হ্যাঁ পালং না, অন্য কিছু হবে। আমি শাক ভালো করে চিনি না বলে রাজেশ আমার বন্ধু আমাকে মুরগি বানিয়ে দিল। আমরা দুপুরে খাওয়া দাওয়ার পর একটু সর্ষে খেতে ঘুরতে এসেছিলাম। এত সুন্দর লাগছিল। আমার বৌদের বাচ্চাদের নিয়ে আসেনি, কারণ তারা রেস্ট নিচ্ছিল। মানে অপূর্ব দৃশ্য, এত ভালো লাগছিল কি বলবো আপনাদের। চারিদিক সুন্দর হলুদ হয়ে আছে। আমরা মাঝখানে আড্ডা মারছিলাম। মনোরম দৃশ্য, মানে এটা আপনারা দেখতেই পাচ্ছেন, কল্পনা করা যাচ্ছিল না। মনে হচ্ছিল যেন এখানেই থেকে যাই। এই যে আমাদের এখন কাবাব হচ্ছে। এই বৌদি কিন্তু সকাল থেকে দাঁড়িয়ে আমাদের ইন্সপিরেশন। এই যে ভাই কাবাব মাস্টার আছে শঙ্কর। ভাই সত্যি কথা, রিয়েল কোনদিন কাবাব খাইনি, মানে এই রিয়েলটা দেখছি আজকে খাবো। রাজেশ স্কোয়ার। এদিকে আমার আরেক ভাই আছে টোটন। আচ্ছা, ওর একটা প্রোফাইল আছে, আপনারা সবাই ফলো করে দিও। খুব ভালো করে কন্টেন্ট বানায়। ওর কি গ্রামের ছেলে টোটন তো? হ্যাঁ, গ্রামের ছেলে টোটন। ওটা একটু প্লিজ সবাই সাবস্ক্রাইব করে দিও এবং ফলো করে দিও। এই যে আমাদের আয়োজন চলছে টোটালটা। বৌদি দাঁড়িয়ে এখানে পর্যবেক্ষণ করছে, বৌদি লাইট দিচ্ছে। এই আমার বড়টা আছে, আর ওখানে আমার যে খাওয়ার লোকেরা ওয়েট মানে এই যে সারাক্ষণ খাই আমার বউটা। এই যে বসে আছে, এই যে আর আমি আমার মুখটা পরে দেখে না। পরের দিন সকাল উঠে পড়লাম। আর একটু ওরা বললো যে সর্ষে খেতে যাবে, ওরা আসেনি আগের দিন, তাই একটু বললাম চলো তাহলে সর্ষে খেতে ঘুরেই আসো, কারণ আমরা এক্ষুনি বেরোবো। কেন ট্রেন সকাল ট্রেন না ধরলে অনেক বেলা হয়ে যাবে পৌঁছতে। গুড মর্নিং বলে দাও। বড় মেয়ে বললো বাবা এই সর্ষে খেতে একটা ভিডিও করে দেবে আমার। আমি বললাম হ্যাঁ করে দেবো, এই জন্যই তো আমি আছি। মায়ের কাছ থেকে কী সব শিখেছে, কিরকম ঘুরছে লাট্টুর মতো বন্যা এদিক ওদিক পড়ে যাবে, সব মায়ের শেখানো। যাই হোক, পিছনে হাতিটা আসছে, মানে আমার বউটা আসছে। বলে আমার একটা ভিডিও করে দেবে গো। বললাম ঠিক আছে। তারপর দেখছি কেমন ঘুরছি, আর ঘুরছিল এমন মনে হচ্ছে পৃথিবীটাই ঘুরছে। অবশ্য আমরা কৃষ্ণনগরে এসে নামলাম। এখান থেকে যাবো মায়াপুর। সব এখন ট্রেন থেকে নেমে খাওয়া দাওয়া করছে। জীবনটা পুরো ভাজা হয়ে গেল। চলে এসছি। কালকে আমরা চিকেনকে তন্দুর করে খেয়েছি, আজকে আমাদেরকে তন্দুর করে দিয়েছে কৃষ্ণনগর লোক। অবশেষে আমরা টোটোতে উঠছি। আর একটা খুব বড়
আমার পাওনা যে টোটো যে আছেন উনি আমাদের ফলোয়ার, তো ওনার টোটো করেই যাচ্ছি আমরা। দাদা এই যে দাদার নাম কি? বাবুল। দাদা বলেছেন আমাদের ভিডিও প্রতিনিয়ত দেখেন এবং খুব ভালো লাগে ওনার, আর ওনার সাথে আলাপ উনি নিজে এসে ডাকলেন। তারপরে ওনার মানে একটা কোইন্সিডেন্স যে ওনার টোটো আছে নিজের, তো আমরা ডাইরেক্ট ওনার টোটো করেই মায়াপুর যাচ্ছি। রেলগেট পড়ে গেছিলো, তাই দাঁড়িয়েছিলাম, দাদা গল্প করছিল, শুনছিলাম যে টোটো যাওয়া এবং অটোতে যাওয়া বা বাসে যাওয়া আমাদের মায়াপুরে কোনটা সুবিধে বেশি। তো যেটা বুঝলাম সব থেকে সুবিধা টোটো বা অটো। টোটোতে মেইন সুবিধা বেশি, একটু খরচা বেশি হলেও সুবিধা, একটা প্রপার টাইমে পৌঁছে যাবে। টোটোতে একটু খরচা বেশি কিন্তু একদম প্রপার টাইমে এবং কোনো জায়গায় আর হোল্ড করতে হবে না, ডাইরেক্ট মায়াপুরে চলে যেতে পারবে। আর অটো হলে অটোতে আপনাকে না হবে ফেরিঘাটে, ওখান থেকে আমার নৌকো পার করে যেতে হবে মায়াপুর। আর বাসে তো প্রচুর ঘোরাবে, সে দাঁড়াবে, হল্ট করবে এক জায়গায় আধ ঘন্টা। তো সেটার জন্য আমি যারা এরপরে মায়াপুর আসবে তারা এখন ডাইরেক্ট টোটো নিয়ে নিলেই সব থেকে বেটার। আমরা এখন ঢুকে গেছি মায়াপুরে। দাদা আমাদের গাইড করতে করতে নিয়ে এসছে। দাদার নাম হলো গোপাল কৃষ্ণ গোপাল রায়। আমরা এখন ঢুকলাম আমাদের শ্রী চৈতন্য মহাপ্রভুর মাসির বাড়ি, তাই তো নিমায়ের মাসির বাড়ি। ওই গেট দিয়ে ঢুকলাম। এখানে ফুল, এই যে হলো যে আমাদের জগাই মাথাইয়ের যে খোল ভাঙা সেটা আছে, শিবা সঙ্গন। খোলটা কোথায়? এই যে এখানে এখনো আছে সেই ভাঙা খোলটা, দেখতেই পাচ্ছেন। হ্যাঁ, আমরা মহাপ্রভুর জন্মস্থানে এখন দাঁড়িয়ে আছি। দুজন ছিল, যার নাম হচ্ছে সবাই, তারা উঠোনে লাগলো। এটা হলো মহাপ্রভুর জন্মস্থানে এই নিম গাছটি। শান্তি হয়ে গেল, মনটা শান্তি। এই যে গৌরকুণ্ড, এটা জগাই মাথায়। ও মাথা জল দিও। এখন আমরা এসেছি ভক্তি কুসুম মন্দিরে এসেছি, সুন্দর। এরপর ঢুকলাম আমরা ইস্কনে। গণিতাই আমরা সবে ইস্কন মন্দিরের ভিতরে ঢুকলাম। কীর্তন 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 Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare.
এখন আমরা গোছগাছ করে নিচ্ছি, হোটেলটা ছাড়বো। তার আগে আমি হোটেলটা ভালো করে দেখিয়ে দিই, রুমটা। এখন আমরা বেরোবো নবদ্বীপের উদ্দেশ্যে। মায়াপুরে দিনটা ভালোই কাটলো, একটা জিনিস ছাড়া। মর্নিং বন্ধুরা, মায়াপুর এসেছিলাম, তো যেহেতু 27 তারিখ এসেছিলাম, তো 27 ডিসেম্বর আর শনিবার ছিল, তো হোটেলের খুব ক্রাইসিস ছিল। তো অনেক খোঁজার পর একটা হোটেল পেয়েছিলাম। রুম ছিল বলে একটাই বড় রুম আছে, ডরমেটরি রুম। আর ডরমেটরি রুমের একবার চেহারাটা দেখুন, হয়ে যাবে না, খাট আছে না কিছু, না কোনো পাপোশ আছে, না জল দিয়েছে, না জল, না ব্ল্যাঙ্কেট। বলে রাত্রি 11টার সময় ব্ল্যাঙ্কেট একটা আনতে হয়েছে, নিয়ে বলছে নেই আমাদের ব্ল্যাঙ্কেট, দেয়নি। তাও গেছি, এক পিস দিয়ে এনেছি, বলছে নেই। আমি কোনো মানে আছে? হোটেল রুম এইটা একটা, এই রুমের ভাড়া নিয়েছিল 4000 টাকা। যেহেতু রুম পাচ্ছিলাম না, বাধ্য নিতে হয়েছে। না কোনো খাট আছে না কিছু আছে, শুধু এই যে দেখুন, চাদর, ব্ল্যাঙ্কেট, বালিশ কিচ্ছু দেয়নি রাত্রি 11টা অবধি। বাচ্চাগুলোকে নিয়ে গেছে, জোর করে রাত্রেবেলা গিয়ে 3টে চাদর এনেছি আর একটা ব্ল্যাঙ্কেট। বাচ্চাগুলো সব গায়ে দিয়েছে, আমরা কেউ গায়ে দিয়ে দিয়েছি। এই ঠান্ডাতে জল নেই, একটা পাপুজ নেই, সাবান নেই, বাথরুমে কিচ্ছু নেই। কেউ তো আসেও না, কিছু করে না। আমি হোটেলটা দেখাচ্ছি বাইরে থেকে, দেখাবো। কিন্তু সার্ভিস দেওয়ার সময় একবারও লোক পাওয়া যায় না, কিচ্ছু নেই। সার্ভিস তো কিছু নেই, সার্ভিস দেবে কি? যাই হোক, কিন্তু এখন বাজে 9:20, এসে টকটক করছে, দাদা আপনারা আর থাকবেন না, আজকে চলে যাবেন। বাহ, খুব ভালো, দারুণ হোটেল। আমার স্বর্ণ অক্ষর লিখে রাখার মতো আমার জীবনে এই একটা হোটেল পেয়েছি, বাধ্য হয়ে নিতে, যার নাম হলো জগাই মাধাই গেস্ট হাউস। একদম যুব আবাসনটা আছে তার ঠিক অপোজিটে, যুব আবাসন ঠিক পিছনে। এই যে এই রিসর্টে। তা আপনাদের অভিজ্ঞতা কি হোটেল? যখন বলার নেই, খুব সুন্দর পরিষেবা। আপনাদের খুব জঘন্য, কিছু বলার নেই। 10 জন লোক, 2টো ব্ল্যাঙ্কেট। আমরা এখন বেরোলাম হোটেল থেকে, খুব ভয়ানক অভিজ্ঞতা নিয়ে হোটেল থেকে বেরোলাম, কিন্তু হ্যাঁ খুব ভয়ানক অভিজ্ঞতা। ভয়ানক মানে সেই কিছু বলার নেই। কিচ্ছু বলার নেই। একটাই কথা বলবো যে 10 জন মানুষ, 2টো ব্ল্যাঙ্কেট। তাও আবার রাত্রি 11টার সময় কিনে নিয়ে এসেছি। তাও দিচ্ছিল না আমাদের। হোটেলের নাম জগাই মাধাই গেস্ট হাউস। এই যে বাচ্চাগুলো সব কত সাফার আছে, এই তো অবস্থা। বেরিয়ে পড়লাম টোটো ধরে লঞ্চ ঘাটের দিকে, যাব আমরা নবদ্বীপ। এখন আমরা এসেছি লঞ্চ ঘাটে, আমরা এখান থেকে যাব নবদ্বীপ। এই কাউন্টার টিকিট কাটলাম, কাউন্টার থেকে টিকিট কাটলাম। এই যে আমাদের ফেরিঘাট, কোথায় আছে? চলো, দেখছেন কেমন ভিড়। লঞ্চ ধরে আমরা সব ওপারে যাব নবদ্বীপে। তো নবদ্বীপের ভিডিওটা পরে ব্লগে দেখাবো। আজকের এই মায়াপুরের ব্লগটা দেখালাম, কেমন লাগলো জানাবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন।